সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি, যে আসলে হাসিও পায়, যে অবশেষে শিক্ষা কমিশনের যে প্রয়োজনীয়তা সেটা অনুভব করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার। আমি ওনার বক্তব্যটা সুন্দরভাবেই শুনছি, এবং উনি একটা ক্ষোভের বশবর্তী হয়েই কিন্তু বলছিলেন যে দেশকে সংস্কার করতে গেলে প্রথমেই শিক্ষা কমিশন গঠন করা উচিত ছিল, শিক্ষা সংস্কার কমিশন গঠন করা দরকার ছিল এই সরকারের, কিন্তু সেটা এখন পর্যন্ত করা হয়নি। তা আমি হাসতেছিলাম এই কারণে যে এই শিক্ষা সংস্কার কমিশন প্রথম থেকে যখন সংস্কার কমিশনগুলো গঠন করা হচ্ছিল, তখন থেকেই আমরা শিক্ষকরা দাবি করে আসছিলাম যে শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে। কিন্তু কোনো রাজনৈতিক দল বা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব জোরালোভাবে বলেনি যে শিক্ষা সংস্কার কমিশন গঠন করা হবে। অবশেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই শিক্ষা সংস্কার কমিশন গঠন করার প্রয়োজনীয়তা অনুভব করেছেন। এর জন্য আমি তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে এই শিক্ষা সংস্কার কমিশন উনি গঠন করতে বলছেন, কিন্তু এটা আসলে উনি কি হৃদয় থেকে বলছেন, নাকি শুধু বলার দরকার এই কারণে বলছেন? আমি মনে করব, যদি তারা হৃদয় থেকে সত্যি সত্যি বাংলাদেশকে উন্নত করতে চায়, যেটা ওনার আজকে ভাষ্য মতে, যে বাংলাদেশকে বা জাতিকে একটা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে এই শিক্ষা ব্যবস্থাটা, বর্তমানে শিক্ষা সংস্কার কমিশন গঠন করা খুবই দরকার। তা এই যে এই বিষয়টা যদি ওনার মনের হৃদয়ের কথা হয়ে থাকে, তাহলে আমি বলবো তারা দলগতভাবে তারা সরকারকে চাপ প্রয়োগ করবে শিক্ষা সংস্কার কমিশন গঠন করার জন্য। উনি আরও একটা সুন্দর কথা বলেছেন, যে এই যে প্রত্যন্ত অঞ্চলে, চর অঞ্চলের যে শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে কিভাবে সেখানকার পড়াশোনার মানদণ্ড বা কীরকম, সেই প্রাইমারি থেকে ভার্সিটি পর্যন্ত উনি বিষয়টাকে অনেক সুন্দর করে বলছেন। এবং এটাও বলছেন যে যেখানে সেখানে প্রতিষ্ঠান গড়ে উঠছে এবং এমপিওভুক্তির মাধ্যমে সেগুলো হজাবরল অবস্থায় আছে। তো এই যে আমরাও তো চাচ্ছিলাম যে শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে, তো অবশেষে যদিও সেই প্রয়োজনীয়তা অনুভব করেছেন, এজন্য আমরা তাকে সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। কিন্তু আমি বলবো, আপনারা জোরালো ভূমিকা রাখলে সরকার বাধ্য হবে শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে, কিন্তু সেটা করবেন কিনা, আদৌ করবেন কিনা সেটা আমাদের সন্দেহ। বিশেষ করে আমি সন্দেহ পোষণ করছি, কারণ এই কারণে যে আজকে নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার প্রায় কয়েক মাস হয়ে গেল, অলরেডি অনেকগুলো সংস্কার কমিশন গঠন হয়েছে, কিন্তু এখন পর্যন্ত শিক্ষা সংস্কার কমিশন গঠন হয়নি। অথচ এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা অনুযায়ী আজকে উনি যেভাবে বক্তব্য দিয়েছেন, ওনার কথা অনুযায়ী উনি যেটা বলছেন যে প্রথমেই শিক্ষা সংস্কার কমিশন গঠন করা উচিত ছিল, দরকার ছিল, সেটা আমরাও প্রথমে বলেছি, এখনও বলছি, যে যে কোনো বিষয়ে আপনি সংস্কার করতে গেলে অবশ্যই শিক্ষা আগেই প্রাধান্য দিতে হবে। শিক্ষা এবং স্বাস্থ্য, এই দুইটা বিষয়কে আপনারা যতদিন প্রাধান্য দিবেন না, শিক্ষা এবং স্বাস্থ্যকে যতদিন আপনারা ঢেলে সাজাবেন না, এখানে শিক্ষা এবং স্বাস্থ্য সেক্টরের উপরে যতদিন আপনারা গুরুত্ব দিবেন না, ততদিন বাংলাদেশ উন্নত হবে না। এটা 100% চ্যালেঞ্জ। কাজেই যদি আপনারা হৃদয় থেকে বিশ্বাস করেন যে শিক্ষা সংস্কার কমিশন গঠন করা দরকার, তাহলে সরকারকে চাপ প্রয়োগ করবেন, এটার জন্য আপনারা জোরালো ভূমিকা পালন করবেন। আমরা সাধারণ শিক্ষক সমাজ এবং অভিভাবক সমাজ আপনাদের পাশে আছি। কিন্তু বিষয়টা হচ্ছে, কয়টা রাজনৈতিক দল, কয়জন রাজনৈতিক ব্যক্তিত্ব এভাবে জোরালোভাবে বক্তব্য রাখবেন, এটা আমাদের সন্দেহ। হয়তোবা বলার জন্য অনেকেই বলেন, কিন্তু বর্তমানে বাংলাদেশে শিক্ষা সেক্টরটা ভঙ্গুর অবস্থা, শিক্ষা সেক্টর একবারে ধ্বংসের দ্বার প্রান্তে।
শিক্ষা সংস্কার কমিশন যতদিন পর্যন্ত আপনারা গঠন করবেন না, শিক্ষা সেক্টরের প্রতি যতদিন আপনারা পজিটিভ দৃষ্টিভঙ্গি দিবেন না, শিক্ষা সংস্কার যতদিন করবেন না, ততদিন বাংলাদেশ উন্নত হবে না, হবে না, হবে না। এটা একবারে চ্যালেঞ্জ। কাজেই এখনও সময় আছে, শিক্ষা সংস্কার কমিশন গঠন করে শিক্ষার কোন কোন জায়গায়, শিক্ষা সেক্টরে কোন কোন জায়গায় ভঙ্গুর অবস্থা, কোন কোন বিষয়গুলো আপনাদের উন্নতি করা দরকার, সেই বিষয়গুলোর দিকে নজর দিবেন। আইএলওর একটা রিপোর্ট অনুযায়ী যে বাংলাদেশে জিডিপির একবারে নিচের একবারে কম যেটা আমাদের শিক্ষা সেক্টরে বাজেট দেওয়া হয়, অথচ শিক্ষা সেক্টরের বাজেটটা আরও অনেক দরকার ছিল। কাজেই শিক্ষা শুধু আমরা চাই উন্নত মানের শিক্ষা, উন্নত মানের শিক্ষা, কিন্তু শিক্ষা সেক্টরের দিকে কোনো নজর নেই। যে যেভাবে পারছে সেভাবেই চলছে। শিক্ষা সেক্টরে এমপিওভুক্ত শিক্ষকরা হাজারো বৈষম্যের শিকার। এই বৈষম্যের বেড়াজালে এই এমপিওভুক্ত শিক্ষক সমাজ, যেখানে বাংলাদেশের মাধ্যমিক সেক্টরে প্রায় 95% শিক্ষা ব্যবস্থার পাঠদান এই এমপিওভুক্ত শিক্ষক সমাজ করে থাকে, সেই এমপিওভুক্ত শিক্ষক সমাজ আজকে হাজারো বৈষম্যের শিকার। আপনারা সেই বৈষম্যের দিকে কর্ণপাত করবেন না, কিন্তু ভালো ভালো শিক্ষা, ভালো ভালো শিক্ষিত ব্যক্তিত্ব পাবেন, এটা আশা করা একবারে বোকামি ছাড়া কিছু না। কাজেই আমি বলবো যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আপনারা শিক্ষা সেক্টরের যেহেতু শিক্ষা সংস্কার কমিশন গঠন করার জন্য প্রয়োজনীয়তা অনুভব করছেন, এর জন্য আমরা ধন্যবাদ জ্ঞাপন করি। কিন্তু সেই সাথে বলতে চাই, আপনারা জোরালো ভূমিকা পালন করতে, অগ্রণী ভূমিকা পালন করবেন, এবং জোরালো ভূমিকা রাখলে অবশ্যই শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে এই সরকার বাধ্য হবে। আমরা শিক্ষক সমাজ, বিশেষ করে এমপিওভুক্ত শিক্ষক সমাজ আপনাদের পাশে আছি। আমরা শিক্ষা সংস্কার কমিশন গঠন করলেই, সবাই জানে শিক্ষা সংস্কার কমিশন গঠন করলে মাধ্যমিক সেক্টরের, যেটা বর্তমান শিক্ষা উপদেষ্টার মুখের ভাষায়, বর্তমান শিক্ষা উপদেষ্টা বেশ কয়েকটা অনুষ্ঠানে কিন্তু উনি বলেছিলেন যে মাধ্যমিক সেক্টরের শিক্ষকরা খুবই অবহেলিত। কাজেই শিক্ষা সংস্কার কমিশন যদি প্রকৃতভাবে গঠন করা হয়, সেখানে কিন্তু মাধ্যমিক সেক্টরটা যখনই হাত দিবে তখনই দেখবে যে এখানে হাজারো বৈষম্যের শিকার। কাজেই শিক্ষা সেক্টরটাতে শুধু মাধ্যমিক সেক্টরে এমপিওভুক্ত শিক্ষকরা মানে এখানে বৈষম্যের শিকার তা কিন্তু না, এখানে শিক্ষা ক্যাডারে যারা আছে তারাও বৈষম্যের শিকার। এই শিক্ষা ক্যাডারে যে যারা আছে তারা বৈষম্যের যে শিকার, এ কথা কিন্তু আমার কথা না, এ কথা সাবেক মাওসির যে মহাপরিচালক ছিলেন নেহাল আহমেদ, ওনার মুখে এই কথা প্রকাশ পেয়েছিল। যে উনি একটা বক্তৃতায় বলছিলেন যে আমার যে স্টুডেন্ট যারা অন্য ক্যাডারে আছে, আমার স্টুডেন্ট তারা আজকে আমার চেয়ে আগেই প্রমোশন পেয়েছে, আমার চেয়ে আগেই তারা প্রমোশন পেয়ে উপরে চলে গেছে, কিন্তু আমি প্রমোশন পাইনি, কারণ উনি শিক্ষা ক্যাডার। কাজেই শিক্ষা ক্যাডারে মানে এক কথায় শিক্ষা ক্যাডার, তারা যে বিশেষ ক্যাডার, তারাও বৈষম্যের শিকার। এই বৈষম্যের বেড়াজালে একবার পুরো শিক্ষা সেক্টরটা মানে আবদ্ধ। পুরো শিক্ষা সেক্টরটাকে যতদিন পর্যন্ত না ঢেলে সাজাবে, যতদিন পর্যন্ত না শিক্ষা সেক্টরটাকে পজিটিভ দৃষ্টিতে দেখবে, ততদিন পর্যন্ত বাংলাদেশের উন্নতি হবে না। এটা 100% চ্যালেঞ্জ। কাজেই শিক্ষা সেক্টরের জন্য প্রথমেই উচিত ছিল শিক্ষা সংস্কার কমিশন গঠন করা। যেহেতু শিক্ষা সংস্কার কমিশন গঠন করা হয়নি, কাজেই অনতিবিলম্বে শিক্ষা সংস্কার কমিশন গঠন করে এই বর্তমান শিক্ষা ব্যবস্থা, বর্তমান শিক্ষার যে ভঙ্গুর অবস্থা, সেখান থেকে দেশ এবং জাতিকে রক্ষা করতে হবে। এই যে মাধ্যমিক সেক্টরে যে নতুন কারিকুলাম, সেই নতুন কারিকুলাম বাদ দিয়ে আবারও পুরনো কারিকুলামে চলে এসেছেন, এবং সেখানে যে এই কারিকুলাম শুধু বাদ দিয়ে দিলেন, তা কিন্তু শিক্ষা সেক্টরের পরিবর্তন হলো না। পরিবর্তন হতে গেলে শিক্ষা সেক্টরের গুণগত মান পরিবর্তন করতে হবে, শিক্ষকদের সামাজিক আর্থিক নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, তাহলেই কেবল শিক্ষা সেক্টর উন্নত হবে, অন্যথায় শিক্ষা সেক্টর উন্নত হবে না। এজন্য আমি বলবো, আমাদের শিক্ষক সমাজ, আপনারা আলোচনা করতে থাকুন, যে যেভাবে পারেন শিক্ষা সংস্কার কমিশন নিয়ে দুর্বার আলোচনা করে থাকুন,
অবশ্যই শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে, এটা আমাদের জোরালো দাবি। কারণ শিক্ষা সংস্কার কমিশন গঠন করবে না, কোনো সরকারি শিক্ষা সংস্কার কমিশন গঠন করবে না, কারণ তারা তো প্রকৃতভাবে শিক্ষা মানে উন্নতি চায় না। কারণ তাদের তো ছেলেমেয়েরা এদেশে শিক্ষা অর্জন করে না, তারা এদেশে মানে পড়াশুনো করে না, তারা তো বাহিরের দেশে পড়াশুনো করে। যদি একটা আইন করা হতো যে কোনো আমলা, এমপি, মন্ত্রীর ছেলে মেয়ে বাহিরে পড়াশুনো করতে পারবে না, দেশেই পড়াশুনো করতে হবে, তখন তারা শিক্ষা সংস্কার কমিশন গঠন করত। তার আগে করবে না, কারণ তারা তো এখানে পড়াশুনো করেন না, তারা হয়তো ইংলিশ মিডিয়ামে পড়াশুনো করেন, নামি দামি স্কুলগুলোতে পড়াশুনো করেন, আর বাইরের দেশে চলে যান, বাইরে চলে যান, সেখানেই পড়াশোনা করেন। এজন্য শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে, অনতিবিলম্বে শিক্ষা সংস্কার কমিশন গঠন করে দেশের শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করতে হবে, দেশের মেরুদণ্ডকে সোজা করতে হবে। আর এমপিওভুক্ত শিক্ষক সমাজ যে হাজারো বৈষম্যের শিকার, সেই বৈষম্য দূরীকরণ করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।